এটা অত্যন্ত লজ্জার বিষয় যে নিজেদের দোষ স্বীকার না করে ডাক্তারদেরকে বলির পাঠা করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জার। আজকের দিনটা পশ্চিমবঙ্গের ইতিহাসে গণতন্ত্র হত্যার একটা দিন। কারণ যেখানে গত 10 মাস আগে মার্চ মাসে 2024-এর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই কোম্পানিকে কর্ণাটক গভর্নমেন্ট নিষিদ্ধ ঘোষণা করেছিল, ব্ল্যাকলিস্ট করেছিল। কারণ একই রকম এদের ওষুধ, এদের ফ্লুইড রিঙ্গার ল্যাক্টেট RL সেটা পেয়ে 5 জন প্রসূতি মারা গিয়েছিল এবং সেটা তারা কিন্তু সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল এবং ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোলকেও কিন্তু তারা জানিয়েছিল। আর এই কোম্পানি হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত, অথচ সেই কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। অথচ গত 10 মাস ধরে সেই কোম্পানির ওষুধ, স্যালাইন, রিঙ্গার ল্যাক্টেট এগুলো দেদার চলল। এবং এর মধ্যে ইন দি মিন টাইম এই গত 1 বছর, 1.5 বছর, 2 বছরের মধ্যে বহু প্রসূতি মা যারা এই RL ফ্লুইডটা পেয়ে তারা খারাপ হয়েছে, ক্রিটিক্যাল হয়েছে, কেউ কেউ মারা গেছে। এগুলো নিয়ে কিন্তু সিনিয়র চিকিৎসকরা, প্রফেসররা বারবার বলেছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখান থেকে তো প্রশ্ন যে আসলে প্রশাসনের সঙ্গে, শাসক দলের সঙ্গে এইসব কোম্পানির কি কোনো যোগসাজশ আছে? এটা প্রশ্ন করছে জনগণ। ফলে এই যে একটা অপদার্থতা, চরম দুর্নীতি, এটাকে চাপা দেওয়ার জন্য ডাক্তারদেরকে ভিক্টিমাইজ করা। কোনো ডাক্তার যদি ব্যক্তিগতভাবে সরকারি আইন না মানে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আছে। কিন্তু সত্যকে ঢাকার জন্য ভিন্ডিকটিভ একটা অ্যাটিটিউড নেওয়া, ফাঁসিয়ে দেওয়া, ভিক্টিমাইজ করা, এটার বিরুদ্ধে আমরা মেডিকেল সার্ভিসের তীব্র প্রতিবাদ করছি। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওটির মধ্যে, অর্থাৎ অপারেশন থিয়েটারের মধ্যেও CCTV লাগানোর কথা। দেখুন, কতগুলো বিষয় আছে তো, মেডিকেল এথিক্স বলা হয়। সেই মেডিকেল এথিক্স বলে কোনো একটা পেশেন্টের প্রাইভেসি, তার অটোনমি, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। তাহলে কোনো একজন পেশেন্টকে যখন ওটি করা হয় তখন তাকে এক্সপোজ করা হয়, ফলে এটা কখনোই CCTVর আওতায় ওইভাবে রাখা হয় না, এটা নিয়মই না। তাহলে উনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে এসব কেন বলেন আমি জানি না। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে যদি ডাক্তাররা সচেষ্ট হতেন তাহলে হয়তো ওই প্রসূতিকে বাঁচানো যেত। ডাক্তারদেরকে তো সবসময় রুগীর প্রতি যত্নশীল হতে হয়, এটাই তো মেডিকেল এথিক্স, এটাই নিয়ম। কিন্তু যদি বলুন তো যে এই মেডিসিন, ফ্লুইড, RL এগুলো যদি দূষিত হয়, এগুলো যদি সাবস্ট্যান্ডার্ড হয়, তাহলে একজন ডাক্তার কি করতে পারে? তার কি ক্ষমতা আছে যে এই পুরো সিস্টেমটাকে সে একা কন্ট্রোল করে? পারবে না তো সে। তাহলে আগে যে জিনিসগুলো সাপ্লাই হচ্ছে সেগুলো স্ট্যান্ডার্ড মেনটেন হোক। এই কোম্পানি নিয়ে তো বহুদিন ধরে প্রশ্ন, এমনকি 10ই ডিসেম্বর পর্যন্ত এই কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, ব্যান করা হয়েছে। তারপরও কী করে 9ই জানুয়ারি অবধি এর সব ওষুধপত্র, RL কী করে সরকারি হাসপাতালগুলো চলছে? তাহলে এর দায় কে নেবে? এ তো স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে, স্বাস্থ্য সচিবকে নিতে হবে, স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে। এই তো কোনো একজন ইন্ডিভিজুয়াল ডাক্তারের দোষ হতে পারে না। স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে না? অবশ্যই নিতে হবে। এর দায় স্বাস্থ্যমন্ত্রীকেও নিতে হবে যে এই যে ফ্লুইড, এই ওষুধ এই কোম্পানির কেন চললো। ম্যানিটল বলে একটা ওষুধ আছে, ইঞ্জেকশন আছে। ম্যানিটল হচ্ছে কোনো নিউরো পেশেন্টের পক্ষে একটা অত্যন্ত লাইফ সেভিং একটা মেডিসিন, এটাও এই কোম্পানি। অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকম যে চলে সরকারি হাসপাতালগুলোতে, ডাক্তাররা ভরসা পান না। ওটি ভালো হলো কিন্তু ইনফেকশানে মারা গেল, কারণ হচ্ছে যে কাজ করছে না। ফলে এই যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, এটা তো কোনো একটা সভ্য গণতান্ত্রিক দেশে হতে পারে না। একটা কোম্পানি একটা রাজ্যে যখন সাবস্ট্যান্ডার্ড কোম্পানি, তাকে নিয়ে প্রশ্ন উঠছে, তাকে কোনো একটা রাজ্য ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে, তারপরে যদি একটা সেই কোম্পানি রমরমিয়ে চলে, সরকারি হাসপাতালে যদি তার প্রোডাক্ট চলে, তাহলে তো সেখানে সন্দেহ তো যে কোনো মানুষই করবে যে কী স্বার্থ, এই কোম্পানির কী ক্ষমতা রয়েছে, যে ক্ষমতা বলে সে তার স্ট্যান্ডার্ড মেনটেন না করেও কালো তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও সে চলছে। তাহলে সরকারি কর্তা ব্যক্তি, নেতা মন্ত্রীদের সঙ্গে যোগসাজশ ছাড়া এটা হতে পারে কখনো? এ তো বলার জন্য কোনো ডাক্তার হওয়ার দরকার হয় না, এটা সাধারণ মানুষই জানে। স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি তুলবেন? দেখুন, আমরা বরাবরই বলছি যে আগে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী এর দায় স্বীকার করুক যে এই ধরনের ঘটনা যে ঘটছে, এই ঘটনা যেন আর একটাও না ঘটে। পদত্যাগ করেই সব সমাধান হবে তা আমি মনে করি না, কিন্তু প্রয়োজনে দায় স্বীকার করে তাদেরও তো একটা জায়গাতে বলা উচিত যে এর দায় আমাদের, এটা বলা উচিত। এটা না বললে তো মানুষের কাছে তারা
আস্থার জায়গাটা হারিয়ে ফেলবে। এটা তো অত্যন্ত লজ্জার বিষয় যে নিজেদের দোষ স্বীকার না করে ডাক্তারদেরকে বলির পাঠা করছে, ভিক্টিমাইজ করছে, তো অত্যন্ত অগণতান্ত্রিক, স্বৈরাচারী। ডাক্তারদের উপর আরজিকর আন্দোলনের সময় যে বিষয়টা দেখেছিলাম, কর্মবিরতি থেকে শুরু করে জুনিয়র সিনিয়র ডাক্তারদের উপর একটা স্বাভাবিকভাবেই একটা ক্ষোভ ছিল, কারণ তারা চাপ সৃষ্টি করছিল। সেই চাপের বদলা নিচ্ছেন কি তাহলে? এটা তো বলতেই হবে, কারণ এই যে ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া, এই আন্দোলনকারী প্রথম সারির জুনিয়র ডাক্তার নেতা, তার বাড়িতে একটা কি মেডিকেল তার প্রেসক্রিপশন নেওয়ার জন্য 35-40 জন পুলিশ মিলে তার বাড়িতে রেড করে, এটা কি কোনো হতে পারে? এটা তো ভয় দেখানো, এটা তো একটা থ্রেট করা। তাহলে একটা শাসক দল, তার প্রশাসন এইভাবে যদি প্রতিবাদকারী ডাক্তারদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, এটা সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। এটা হচ্ছে শাসকের ঔদ্ধত্য, এটা হচ্ছে শাসকের স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। এটার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে। আজকেও আরজিকর থেকে মেডিকেল সার্ভিস সেন্টার সহ জুনিয়র ডাক্তাররা এবং অন্যান্য সংগঠন একসঙ্গে আমরা মিছিল করেছি শ্যামবাজার। আগামী 18 তারিখ আমরা শিয়ালদা কোর্টে অভয়ের ন্যায় বিচারের দাবিতে আমরা আবারও হাইকোর্টের সামনে প্রতিবাদ জানাবো, যাতে ন্যায় বিচার পাওয়া যায়। ঠিক 2টোর সময় যখন ন্যায় বিচারের বিচারের রায় দেওয়ার সময়, তার ঠিক আগে আমরা ওখানে জমায়েত হয়ে আমরা সুশৃঙ্খলভাবে একটা প্রতিবাদের কর্মসূচি নেব।